এখন বিষয় হচ্ছে যে যেভাবে দুর্নীতি হয়েছে, ওপরের নির্দেশে কাজ করেছে নিচের তলার মানুষ, এটাই স্বাভাবিক। ওপরের ইনস্ট্রাকশন পালন করেছে নিচের তলার মানুষ। আর ইডি সিবিআইয়ের তদন্তটা শুরু হয়েছে উল্টো দিক থেকে, অর্থাৎ মইয়ে ওঠার মতো নিচ থেকে শুরু করে উপরে যাচ্ছে ইডি আর সিবিআই। তাতে প্রথমে প্রসন্নর মতো লোক ধরা পড়েছে, কুন্তলের মতো লোক ধরা পড়েছে, তাপস মণ্ডল ধরা পড়েছে, গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শান্তনু ব্যানার্জি ধরা পড়েছে। এরপর আস্তে আস্তে আবার সিঁড়ির পরবর্তী পদক্ষেপে ওঠা শুরু হয়েছে, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক ধরা পড়েছে, যেখানে সুবীরেশের মতো মানুষ ধরা পড়েছে, যেখানে আপনার জীবন কৃষ্ণ সাহার মতো বিধায়ক ধরা পড়েছে। এখন ব্যাপার হচ্ছে ধীরে ধীরে উঠতে 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 তার মানে ওপরের লোকের নির্দেশে নিজের লোক কাজ করেছে, আর নিচ থেকে ধীরে ধীরে ওপরে ওঠা শুরু করেছে তদন্তকারী সংস্থা। আর এই যে চক্রব্যূহ, অনেকে বলছেন ইনস্টিটিউশনাল করাপশন, অনেকে বলছেন থটফুল করাপশন, কেউ বলছেন পরিকল্পিত দুর্নীতি, কেউ বলছেন দুর্নীতির মাথারা এখনো জেলের বাইরে। আমি আজ আপনাদেরকে দেখাবো যে কোন সূত্র ধরে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীতে কি হতে পারে, যেটা এখন পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে বড় কনসার্ন, যে আগামীতে কি হতে পারে, এবারে নিয়োগ দুর্নীতির শেষ কোথায়। আপনারা দেখেছেন যে গত দুদিন আগে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে, এরপরে হায়ার কোর্টে গেছে বিভিন্ন অথরিটি। কিন্তু অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়াচ্ছে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সিএফএসএল এ গলার আওয়াজ টেস্ট করে আসবার পর গতকাল অমৃতা সিনহার এজলাসে সেই গলার আওয়াজের স্যাম্পল কপি জমা পড়েছে। এবং এরপর কি হয়েছে জানা গেছে, যে মেসেজগুলো ডিলিট করা হয়েছিল, ডিলিট করতে বলা হয়েছিল, সুজয় বলছিল এই গলার আওয়াজ আমার নয়, আমি বলিনি। কিন্তু কালীঘাটের গলার আওয়াজ মিলে যাওয়াতে এখন মানুষের কাছে দুটো বড় প্রশ্ন। এক হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র কার ইনস্ট্রাকশনে এই মেসেজগুলো ডিলিট করতে বলেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কাকে সুজয় কৃষ্ণ ভদ্র মেসেজগুলো ডিলিট করতে বলেছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র মন্ত্রিসভার কেউ নন, সুজয় কৃষ্ণ ভদ্র পার্টির হায়ারার্কি নন, সুজয় কৃষ্ণ ভদ্র সেই অর্থে প্রভাবশালী কেউ নন। সুজয় কৃষ্ণ ভদ্রের এক এবং অদ্বিতীয় পরিচয় একটাই, যিনি লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ডিরেক্টর এবং যিনি লিপস অ্যান্ড বাউন্সের বর্তমান সিওও, চিফ অপারেটিং অফিসার। আর এই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সময় ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বর্তমান ডিরেক্টর দুজন, লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, সম্পর্কে অভিষেকের বাবা মা। আর এরপর আমি জানি না যে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেছে। কেউ একবারের জন্য আমাকে বলবেন না যে দেবাশিস তুমি এটা বলার কখনোই চেষ্টা করছো যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নো, আমি একবারও বলছি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি লিপস অ্যান্ড বাউন্সে দুর্নীতির টাকা গেছে আমি বলছি না, কিন্তু ডুবিয়াস ট্রানজাকশন আছে, ইডির প্রেস রিলিজ বলছে, আমি বলছি না। একবার দ্রুত আপনাদেরকে দেখাবো এই প্রক্রিয়াতে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ স্যাম্পল টেস্টের ভূমিকা এবং মেসেজ ডিলিট করে দিতে বলা হয়েছিল কার নির্দেশে আর কাকে বলা হয়েছিল। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার সহ একাধিক মেসেজ ডিলিট করবার ইনস্ট্রাকশন গেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে। আজকে এটা ক্লিয়ার হয়েছে, শুনুন। কাকুর কণ্ঠে কার কাঁটা, লাখ টাকার এই প্রশ্নটাই আপাতত ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বহু টালবাহানার পর কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে সমর্থ হন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মেলার পরেই কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা ইডির। এই আবহেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। সূত্রের খবর যে কল রেকর্ডটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল তাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মেলে। সেখানে উঠে আসে সুজয় কৃষ্ণ কাউকে ফোন করে চাকরি প্রার্থীদের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড ফোন থেকে ডিলিটের নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, তদন্তে উঠে আসছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নির্দেশেই এই পন্থা নিয়েছিলেন কালীঘাটের কাকু। আর এখানেই প্রশ্ন উঠছে, ফোনের ওপারে কে ছিলেন, কাকে সমস্ত তথ্য ডিলিট করার নির্দেশ দিলেন কীর্তিমান সুজয় কৃষ্ণ?
আর প্রভাবশালী ব্যক্তিদের যে তথ্য উঠে আসছে তারাই বা কারা? আপাতত এই প্রশ্নগুলোই ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। ইডি সূত্রের খবর, কাকুর যে সফট ডেটাগুলো রয়েছে সেগুলি ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। অভিযোগ, কাকুর বাড়ি অফিসে তল্লাশি চালিয়ে ইডি যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করে সেই মোবাইলের সমস্ত চ্যাট সুজয় কৃষ্ণ ভদ্রের নির্দেশে ডিলিট করতেন রাহুল বেরা নামের এক সিভিক ভলেন্টিয়ার। পরবর্তী সময়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হয় রাহুল বেরাকে। ফলে নির্দিষ্টভাবে কি কি ডেটা তিনি মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন এই সমস্ত তথ্যই ইডির হাতে এসেছে। এবার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণে অনুমতির জন্য বুধবার ইডির বিশেষ আদালতে আবেদন করে সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়েছে আদালতে। বর্তমানে ইডির নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু। সব মিলিয়ে কাকুকে অন্তরালে রেখে কে দুর্নীতির জাল বিস্তার করছিল সেটাই তদন্ত করে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কালীঘাটের কাকু বোড়ে মাত্র, নিয়োগ দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মত আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। চলে এসেছে রিপোর্ট, মানে এভিডেন্সে চলে এসেছে, মামলা পাকাপোক্ত হতে পারে এবং তার জন্যই 100 কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত হলো কালীঘাটের কাকুর না, কালীঘাটের ভাইপোর। কালীঘাটের ভাইপোর একটা হিউজ পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অলরেডি। অ্যাডজুডিকেটিং অথরিটি ওটাকে অলরেডি সিলমোহরও দিয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে অভিমুখটা কোন দিকে যাচ্ছে। এই নিয়োগ দুর্নীতি একটা মানে টোটাল দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এখানে কালুঘাটের কাকু যেটা একটা বোড়ে মাত্র। কাকুর কণ্ঠে যাদের নাম বেরোবে তারাও জেলে যাবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর দেওয়ার প্রমাণ, নমুনা দেওয়ার জন্য যেভাবে তাকে আটকানো হয়েছিল, তো সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এই কণ্ঠস্বর তো লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের থেকেও দামি। এত দামি যে কাকুর কণ্ঠস্বর কোনোভাবে যাবে না। কাকু তো মোটামুটি পুরো ভিতরে ঢুকে গেল, এবং আগামী দিনে কাকু মুখ দিয়ে যা যা বেরোবে, কণ্ঠ দিয়ে যা যা বেরোবে, সুরেলা কণ্ঠ দিয়ে, তাদেরও অবস্থা খারাপ হবে, তারাও জেলে যাবে। দুর্নীতির কত শতাংশ কোথায় গেছে এবার বোঝা যাবে, মত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিললে এটা বোঝা যাবে কত পার্সেন্ট কোথায় গেছে। কালীঘাটে কত গেছে, ক্যাবাক স্ট্রিটে কত গেছে, সব বোঝা যাবে। তখন দুধ কা দুধ, পানি কা পানি বন যায়গা। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই বিভিন্ন ধরনের কৌশল নিতে দেখা গিয়েছে কালীঘাটের কাকুকে, যদিও শেষ রক্ষা হয়নি। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে কাকুর কণ্ঠের সমস্ত তথ্য চলে আসায় জেলবন্দি সুজয় কৃষ্ণের বিপদ যে আরো বাড়ল তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ। সুজয় কৃষ্ণ ভদ্রের পরে কার দিকে তদন্তকারী আধিকারিকেরা যাবেন আমি জানি না, তবে অনেকেই এর মধ্যে দাবি করতে শুরু করেছেন যে বর্তমান শিক্ষামন্ত্রীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এটা বিভিন্ন জনের দাবি, এটা আমরা বলছি না, বা অনেকে অনেক মনে করছেন যে আরো বিস্তারিত জানবার জন্য। অনেকে মনে করছেন ক্যাবিনেটে যারা সদস্য ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আর এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, এই সুজয় কৃষ্ণ ভদ্রের এক এবং অন্যতম পরিচয়, তিনি হচ্ছেন লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ডিরেক্টর এবং লিপস অ্যান্ড বাউন্সের বর্তমান সিও। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হতো, ঘনিষ্ঠতা ছিল মারাত্মক লেভেলের। আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে এখানে এসএসসি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি বলে কোর্টকে এখনো পর্যন্ত আইনজীবীরা যা দাবি করছেন বা বিচারের নির্দেশনামায় যা লেখা আছে, তার জন্য গড়ে সবার চাকরি গেছে। এই দায় এসএসসির, এই দায় সরকারের বলেই মনে করছেন অনেকে। কিন্তু এই যে সুমন বাবুদের মতো যাদের ফেস লস হচ্ছে, মান সম্মান হানি হচ্ছে, আমি আবারও বলি একটু ভাবনা চিন্তা করে দেখুন। সবাই কিন্তু প্রতারণা করে চাকরি করেনি, এর মধ্যে অনেকে যোগ্য আছেন। এই যে 25,753 জন, এর মধ্যে অনেকেই যোগ্য আছেন। যেহেতু এসএসসি সমস্ত তথ্য ট্যাম্পার্ড করেছে অলমোস্ট, তারা কোনো তথ্য দিতে পারেনি বলে সবার ধরে চাকরি গেছে, এটাই আপাততভাবে সামনে আসছে। কিন্তু এই যে লিপস অ্যান্ড বাউন্স, তার কি ভূমিকা রয়েছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব অভিরূপা শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে। এই যে লিপস অ্যান্ড বাউন্সের কাকুর সঙ্গে আদতে অভিষেকের কি সম্পর্ক একবার আমি দেখানোর চেষ্টা করব। আজ থেকে প্রায় বছর খানেক আগে নেওয়া একটি ইন্টারভিউতে কাকু কি বলছেন সিএনকে এক্সক্লুসিভলি শুনুন।
এখন যে সংস্থায় আছেন বা যে সংস্থায় আপনি চাকরি করেন, সেই সংস্থা একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় 2009 তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, পার্টনারশিপে তিনিও ছিলেন। এখন বর্তমানে কি তিনি রয়েছেন? একদম না, উনি 2014 সালের পর থেকে সময় দিতে পারেন না। না, দেখাশোনা করেন না তা না, আমার কখনো প্রয়োজন পড়লে আমি জেনে নিই, কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি কথা বলে ওনার সঙ্গে ওভার ফোন আমি জেনে নিই। আর সিদ্ধান্ত দেখুন, বড় সিদ্ধান্ত তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি চাকরি করি। তো উনি আর মোটামুটি 14 সালের পরে আর সময় পান না, এমপি হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, এমপি হয়ে যাওয়ার পরে উনি আর সময় পান না। আমার অনুরোধে মোহাম্মদ সাইনকে আমি আরেকবার শোনাবো এবং আপনাদেরকেও শোনাবো যে কালীঘাটের কাকু প্রসঙ্গে তাপস মণ্ডল গ্রেপ্তার, উনি এখন গোয়েন্দা সংস্থার হাতে, কি বলেছেন শুনুন। যখন গ্রেপ্তার হননি তখন টাকা দেওয়া হয়েছে সেটাই বলেছি প্রথমে, এখনো বলছি। আর কিছু পার্থবাবুকে টাকা দিয়েছেন? আমি কেন টাকা দিতে যাবো? কোন দলকে টাকা দেওয়া হয়েছে যে টাকা আমি প্রথম দিকে বলে এসেছি? কাকু কে সেটা কোন দল থেকে বলবে? আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে। কি নাম? কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনে? কে সে সুজয় ভদ্র? আমি চিনি না, আমি চিনি না। টাকা সাইন কি বলবে এই সুজয় ভদ্রকে? বাদ বাকি পরিসংখ্যানটা তুমি দিয়ে দাও যে উনি সিইও বা অভিষেক ব্যানার্জির কোম্পানিতে কাজ করে, এগুলো তুমি বললে ভালো লাগবে। বলেছেন কি বলেছেন? আচ্ছা, এক মিনিট, গন্ডগোল করে তো লাভ নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি লাভ নেই, আমাদের থেকে অনেক বড় মাপের লিডার, তিনি কি বলেছেন একবার শুনবো। তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে। তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আদালতের তর্ক হিসেবে, যুক্তি হিসেবে যদি আমি দেখি, আপনি বলছেন 1000 জন 1500 জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল? আমি তো তা বলছি না। তো আপনার যুক্তি যদি ধরে নিই, তার মানে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার, রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এই ভূভারতে আমরা কোথাও দেখিনি। কলকাতা হাইকোর্ট যেভাবে, কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। মডেল ভাড়া কেস হয়েছে, জীবনটা বেশি কিছু নয়। দুতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে কাজ করো, দাদা তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি বললাম 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, আমার তো বাপের সম্পত্তি নেই। এতগুলো ছেলে চাকরি গেছে,
আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি। আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে, যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে ঢোকানো হচ্ছে না? তারা স্ক্যাম করেছে, তাদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত। আমি নিদেন পক্ষে এই বক্তব্য সম্পর্কে একেবারে সরাসরি রেড লাইন দিয়ে দিতে পারছি না কখনো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী বা দোষী, কিন্তু এটাও বাস্তব যে একজন সংসদীয় গণতন্ত্রের একজন প্রার্থী এবারকার ভোটে লড়ছেন, সৌমিত্র খাঁ, যিনি অবশ্যই জনপ্রতিনিধিও ছিলেন, তিনি দাবি করছেন অচিন্ত যে অভিষেক ব্যানার্জি, আকাশ ব্যানার্জি পার্টিকুলার তিনি 10 লাখ টাকার থেকে 8 লাখ টাকা, যা যা শুনলে এই হিসাবগুলো এই দাবি করেছেন।